প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজবাড়ী সরকারি কলেজ পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের ক্লাস পরিচালনায় রয়েছে আমি মুক্তার হোসেন ভূঁইয়া, সহযোগী অধ্যাপক বাংলা, রাজবাড়ী সরকারি কলেজ রাজবাড়ী। আমি গত দুটো ক্লাসে সমাস আলোচনা করেছিলাম। আজ সমাসের থার্ড ক্লাস। গত দু ক্লাসে সমাস কাকে বলে, সমাসের প্রক্রিয়ায় কিভাবে নতুন নতুন শব্দ গঠিত হয়, সমাসের কতিপয় পরিভাষা, সমাসের প্রকারভেদ এবং সেই সঙ্গে দ্বন্দ্ব এবং দ্বিগু সমাস আলোচনা করেছি। আজ আমাদের আলোচনার বিষয় তৎপুরুষ সমাস। সমাসের ক্ষেত্রে তৎপুরুষ সমাসটি খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ এখানে সমাসটি বেশ বড়, দ্বিতীয়া থেকে সপ্তমী তৎপুরুষ পর্যন্ত রয়েছে এবং সেই সঙ্গে আরও তিনটি সমাস রয়েছে: উপপদ তৎপুরুষ, অলুক তৎপুরুষ, নং তৎপুরুষ। আমরা তৎপুরুষ সমাস আলোচনা করার চেষ্টা করি। তৎপুরুষ সমাস কি? ব্যাস বাক্যের বিভক্তি সমস্ত পদে লোপ পেয়ে এবং পরপদের অর্থ প্রাধান্য বজায় রেখে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। তাহলে দুটো বিষয় আমরা এখানে খেয়াল করব। একটা হচ্ছে ব্যাস বাক্যের বিভক্তি সমস্ত পদে লোপ পাবে, আরেকটি কি পরপদের অর্থ প্রাধান্য পাবে। কিভাবে সমাসটি গঠিত হলো একটু লক্ষ্য করো। যেমন আম কুড়ানো, আমকে কুড়ানো। লক্ষ্য করো, মন গড়া, মন দিয়ে গড়া, মন গড়া। সংখ্যা লঘু, সংখ্যায় লঘু, সংখ্যা লঘু। তাহলে এখানে কি হয়েছে লক্ষ্য করো, এই যে ব্যাস বাক্যে কে বিভক্তি আছে, দিয়ে বিভক্তি আছে, অবিভক্তি আছে, এটি সমস্ত পদে লোপ পেয়েছে। কোন বিভক্তি? শব্দ বিভক্তি। অর্থাৎ ব্যাস বাক্যের বিভক্তি সমস্ত পদে লোপ পেয়ে এখানে আম কে নেই, মন দিয়ে নেই, অ নেই। ব্যাস বাক্যের বিভক্তি সমস্ত পদে লোপ পেয়েছে এবং এখানে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হচ্ছে, অর্থাৎ প্রাধান্য পাচ্ছে। তাহলে সেটাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। তার তৎপুরুষ সমাসে কোন বিভক্তি লোপ পায়? শব্দ বিভক্তি। তোমরা জানো যে বিভক্তি দুই প্রকার, একটা হচ্ছে শব্দ বিভক্তি আর একটা ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তির কাজ কি? নতুন নতুন শব্দ গঠন করা। আর ক্রিয়া বিভক্তির কাজ হচ্ছে ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করা। এখানে শব্দ বিভক্তির ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে, যে বিভক্তিগুলো লোপ পাচ্ছে সেই বিভক্তির নামানুসারেই কিন্তু সমাসের নামকরণ হয়ে থাকে। সাধারণত তোমরা একেবারে ক্লাস 8-9 থেকে কবিতার মতো পড়ে আসছো। কারক করার সময়, সমাস করার সময় কে রে, দ্বারা দিয়া, কর্তৃ, কোথা থেকে চে, র এর, এ অতে, এই যে আমাদের পরিচিত বিভক্তিগুলো আছে, সাধারণত এই বিভক্তিগুলোই এই তৎপুরুষ সমাসে লোপ পেয়ে থাকে। তাহলে আমরা আগে এই বিভক্তিগুলো একটু চিনব। যেমন দ্বিতীয়া, কে রে। তৃতীয়া, ওতে, একে, চে। চতুর্থী, চতুর্থী বিভক্তি কে রে
জন্য নিমিত্ত পঞ্চমী কি লিখলাম, ভুল হলো। তাহলে তৃতীয়া হলো দ্বারা দিয়া কর্তৃক, সরি এখানে ভুল হয়েছিল, দ্বারা দিয়া কর্তৃক পঞ্চমী হতে থেকে চেয়ে, পঞ্চমী হচ্ছে হতে থেকে চেয়ে, ষষ্ঠী র এ, সপ্তমী এ অ তে। এগুলো একটু ভালো করে খেয়াল করো তোমরা। কে রে দ্বারা দেয়া কর্তৃক, কে রে জন্য নিমিত্ত, হতে থেকে চেয়ে, র এর এই অতে। এখানে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এই রে বিভক্তিটি দ্বিতীয়াতেও আছে, চতুর্থীতেও আছে। সাধারণত এই রে বিভক্তির প্রয়োগ সমাসের ক্ষেত্রে নেই, অর্থাৎ রে বিভক্তি লোপ পেয়ে সাধারণত সমাসের প্রক্রিয়ায় শব্দ গঠিত হয় না সমস্ত পদে, এই জন্য আমরা রেটাকে বাদ দিচ্ছি। কে দ্বিতীয় তৎপুরুষেও আছে, চতুর্থী তৎপুরুষেও আছে। সাধারণত কে বিভক্তি লোপ পেলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। কে বিভক্তি লোপ পেলে কোন সমাস হবে? দ্বিতীয় তৎপুরুষ। আর চতুর্থী তৎপুরুষের বিভক্তি সাধারণত জন্য নিমিত্ত। তবে যদি সম্প্রদানে বা সত্য ত্যাগ করা অর্থে, এই যে সম্প্রদানে বা সত্য ত্যাগ, দন্ত ছয় বকলা তয় বকলা, সত্য ত্যাগ করা অর্থে যদি কে বিভক্তি লোপ পায়, তাহলে সেটি দ্বিতীয় তৎপুরুষ সমাস না হয়ে চতুর্থী তৎপুরুষ সমাস হয়। অর্থাৎ কে বিভক্তি লোপ পেলে সাধারণত হবে দ্বিতীয় তৎপুরুষ, যদি সম্প্রদানে বা সত্য ত্যাগ করা অর্থে লোপ পায় তাহলে সেটি হবে চতুর্থী তৎপুরুষ সমাস। এটি আমরা মনে রাখবো। তাহলে এখন কি হলো, যে বিভক্তি লোপ পাবে, অর্থাৎ কে লোপ পেলে দ্বিতীয়া, দ্বারা দেয়া কর্তৃক লোপ পেলে তৃতীয়া, জন্য নিমিত্ত লোপ পেলে চতুর্থী, বিশেষ করে যদি সম্প্রদানে বা সত্য ত্যাগ করা অর্থে তিন চারটা উদাহরণ আছে। শিক্ষক ভক্তি, শিক্ষককে ভক্তি, গুরু ভক্তি, গুরুকে ভক্তি, দেব দত্ত, দেবকে দত্ত, এগুলো চতুর্থী তৎপুরুষ সমাস হবে। হতে থেকে চেয়ে লোপ পেলে পঞ্চমী, র এর লোপ পেলে ষষ্ঠী, এ অতে লোপ পেলে সপ্তমী তৎপুরুষ সমাস হবে। এখন আমরা আলোচনা করি একটা একটা করে যে তৃতীয়া তৎপুরুষ সমাস, অর্থাৎ কে বিভক্তি লোপ পাবে। যেমন আত্মকে রক্ষা, আগে ব্যাস বাক্য লিখলাম আত্মরক্ষা। লক্ষ্য করো, আত্মকে রক্ষা সমান কি আত্মরক্ষা। ব্যাস বাক্যটা আগে লিখে যে বোঝার সুবিধা আছে। একে কে বিভক্তি এখানে লোপ পেয়েছে, তাহলে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। বিপদাপন্ন, বিপদকে আপন্ন। বিস্ময়াপন্ন, বিস্ময়কে আপন্ন। লক্ষ্য করেছো? তাহলে এই জাতীয় কে বিভক্তি লোপ পেলে সেটি হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এবার আমরা আলোচনা করব তৃতীয় তৎপুরুষ সমাসে, অর্থাৎ দ্বারা দিয়া কর্তৃক। তৃতীয় তৎপুরুষে কোনটি লোপ পাবে? দ্বারা দিয়া কর্তৃক। দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা এবং দে একই অর্থ। তুমি দ্বারাও দিতে পারো, দিয়াও দিতে পারো, যেটি শ্রুতিবদ্ধ সাধারণত আমরা দ্বারা দিয়ে করব। কর্তৃক তেমন উদাহরণ নেই, যেমন ঈশ্বর প্রদত্ত, ঈশ্বর কর্তৃক প্রদত্ত, ঈশ্বর প্রদত্ত জ্ঞান আমরা বলি না। আর দ্বারা মন গড়া, মন দ্বারা গড়া, মন গড়া। ঢেকি ছাটা, ঢেকি দ্বারা ছাটা। দেখো ঢেকি ছাটা সমস্ত বললেন, ঢেকি দ্বারা ছাটা, ঢেকি ছাটা চাল। শান বাঁধানো, শান দ্বারা বাঁধানো। স্বর্ণমণ্ডিত, স্বর্ণ দ্বারা মণ্ডিত। লক্ষ্য করেছো? তাহলে এগুলো হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক লোপ পাচ্ছে চতুর্থী, সরি তৃতীয় তৎপুরুষ। একটা কথা বলি, তোমাদেরকে ভুলে গেলাম আমি, সেটা হলো যে দ্বিতীয় তৎপুরুষে একটা বিষয় বিশেষভাবে মনে রাখবে, যে ব্যাপ্তি অর্থে বা ব্যাপিয়া অর্থে যদি তৎপুরুষ সমাস হয় সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। যেমন খ
ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, চিরকুমার, দীর্ঘস্থায়ী, চির বসন্ত, হ্যাঁ, চিরকাল ব্যাপী বা ব্যাপিয়া বসন্ত, চিরকুমার, চিরকাল ব্যাপিয়া কুমার, এটা কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। মনে রাখবে, এটা বিশেষভাবে মনে রাখবে, একটা তোমার একটা স্টার চিহ্ন দিয়ে মনে রাখবে। এটা হলো ব্যতিক্রম, যে ব্যাপ্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। দ্বিতীয় আলোচনা করলাম, তৃতীয় আলোচনা করলাম, এবার চতুর্থী সমাস, তৎপুরুষ সমাস আলোচনা করব। চতুর্থীতে সাধারণত কি জন্য নিমিত্ত লোপ পাবে, যেমন আক্কেল সেলামি, আক্কেলের জন্য সেলামি, বালিকা বিদ্যালয়, বালিকাদের জন্য বিদ্যালয়, বসত বাড়ি, বসতের নিমিত্ত বা বসতের জন্য বাড়ি, হজ যাত্রা, হজের জন্য যাত্রা, স্বদেশ প্রেম, স্বদেশের জন্য প্রেম, স্বদেশ প্রেম। তাহলে কি হলো? স্বদেশের জন্য প্রেম, স্বদেশের জন্য প্রেম, স্বদেশ প্রেম। লক্ষ্য করেছো? এই যে জন্য। তপবন, তপের নিমিত্ত বন, তপবন, তপের, তপের মানে তপস্যা, তপের নিমিত্ত বন, তপবন। সাধারণত তোমরা খেয়াল করবে সংস্কৃত শব্দের ক্ষেত্রে আমরা নিমিত্ত ব্যবহার করি। তাহলে স্বদেশ প্রেম, তপবন, বসত বাড়ি, বসত ভিটা, আক্কেল সেলামি, জীবন কাঠি, এগুলো সব হচ্ছে জন্য নিমিত্ত। ঠিক আছে? তাহলে জন্য নিমিত্ত লোপ পেলে সেটি হবে চতুর্থী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ সমাসে কোন বিভক্তি লোপ পাবে? হতে থেকে চেয়ে। পঞ্চমী, হতে থেকে চেয়ে, যেমন মেঘ মুক্ত, মেঘ থেকে মুক্ত, পরাণ প্রিয়, পরাণের চেয়ে প্রিয়, পরাণ প্রিয়, পরাণের চেয়ে প্রিয়, পরাণ প্রিয়। দেশ পলাতক, দেশ থেকে পলাতক, জেল ফেরত, জেল থেকে ফেরত, তাহলে চ্যুত, বিচ্যুত, হতে থেকে পতিত, এগুলো সব তোমার হবে পঞ্চমী তৎপুরুষ সমাস। অর্থাৎ হতে থেকে চেয়ে এই বিভক্তি লোপ পেলে সেটিকে আমরা বলবো পঞ্চমী তৎপুরুষ সমাস। এবার খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। একটা বিষয় তোমরা খেয়াল করবে, এই যে আমি এখানে লিখেছি দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, বানান করে করে, এটা কিন্তু সংক্ষিপ্ত রূপ লেখা যাবে না। অর্থাৎ ষষ্ঠী 6 দিয়ে মূর্ধন্য 6 দীর্ঘকে লেখা যাবে না, সপ্তমী 7 দিয়ে ময় দীর্ঘকে লেখা যাবে না, বানানকে লিখতে হবে দন্তস্ব পয়ত। হ্যাঁ, দ্বিতীয়া দয় বকর হ্রস্বই কে লিখতে হবে। ষষ্ঠীতে র এ। ষষ্ঠী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমাদের আরো বিশেষ কিছু নিয়ম মনে রাখতে হবে। সেটি কি? তোমরা দেখবে কখনো কখনো পূর্বপদ পরপদ হবে, পরপদ পূর্বপদ হবে। যেমন ধরো তিলার্ধ, তিলের অর্থ, এটা কিন্তু ঠিকই আছে, তিলের অর্থ, তিলাত। আবার এটা লক্ষ্য করো তো, অর্ধপথ, এটা কি অর্ধের পথ হবে ব্যাস বাক্য? না, পথের অর্থ, পথের অর্থ। তাহলে এখানে পরপদ পূর্বপদ হয়েছে, পূর্বপদ পরপদ হয়েছে। অনেক ক্ষেত্রে এরকম দেখবে তোমরা, যেমন মিস্ত্রি, রাজমিস্ত্রি, রাজার মিস্ত্রি নয়, মিস্ত্রির রাজা। অর্ধচন্দ্র, চন্দ্রের অর্ধ বা অর্ধেক। আর কখনো কখনো স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ ব্যাস বাক্যের স্ত্রীবাচক শব্দ সমস্ত পদে পুরুষবাচক হয়। যেমন শাকদুগ্ধ, শাগির দুগ্ধ, শাগির দুগ্ধ, লক্ষ্য করো, এরকম হবে। আবার ব্যাস বাক্যের পিতা, মাতা, ভ্রাতা যথাক্রমে সমস্ত পদে কি হবে? পিতৃ, মাতৃ, ভ্রাতৃ। যেমন মাতা, মাতৃসেবা, মাতৃসেবা কি হবে? মাতৃর সেবা নয়, ব্যাস বাক্যে কি হবে? মাতা, মাতার সেবা, মাতৃসেবা।
ভ্রাতৃস্নেহ, ভ্রাতা স্নেহ, ভ্রাতা স্নেহ হচ্ছে ভ্রাতৃস্নেহ। তাহলে র এ প্রচুর উদাহরণ দেখবে এই ষষ্ঠী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে। অশ্বডিম্ব, অশ্বের ডিম্ব, তপস্বী কন্যা, তপস্বীর কন্যা, উপল খণ্ড, উপলের খণ্ড, পাষাণ স্তূপ, পাষাণের স্তূপ, র এর এই বিভক্তিগুলো লোপ পেয়ে ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। তারপর এটা কি? সপ্তমী তৎপুরুষ। তাহলে সপ্তমী তৎপুরুষে এ অতে বিভক্তি লোপ। আমি তোমাকে একটা উদাহরণ লিখে দেখাই। যেমন সলিল সমাধি, সলিলে সমাধি, তাহলে এ বিভক্তি লোপ পাচ্ছে। সংখ্যা লঘু, সংখ্যা লঘু, এখানে সংখ্যায় লঘুও হয়, সংখ্যাতে লঘুও হয়, সংখ্যা লঘু। তারপরে পানি বন্দি, পানিতে বন্দি। লক্ষ্য করেছো? তাহলে এ অ তে এই বিভক্তিগুলো লোপ পাবে সাধারণত সপ্তমী তৎপুরুষ সমাসে। তাহলে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস থেকে সপ্তমী তৎপুরুষ সমাস পর্যন্ত আলোচনা করলাম। সেখানে আমি যেটা বারবার তোমাদের বলার চেষ্টা করেছি, কে বিভক্তি লোপ পেলে সাধারণত দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। যদি সম্প্রদানে বা সত্য ত্যাগ করার অর্থে কে বিভক্তি লোপ পায়, তাহলে সেটি দ্বিতীয় তৎপুরুষ সমাস না হয়ে চতুর্থী তৎপুরুষ সমাস হবে। যেমন গুরু ভক্তি, শিক্ষক ভক্তি, দেবদত্ত, এই তিনটা তোমরা বিশেষভাবে মনে রাখবে। চতুর্থী তৎপুরুষ সমাসে কোনটি লোপ পায়? জন্য, নিমিত্ত, তাই তো। তৃতীয়াতে লোপ পায় দ্বারা, দিয়া, কর্তৃক। পঞ্চমীতে লোপ পাবে হতে, থেকে, চেয়ে। একটা করে আমি দেখিয়েছি। ষষ্ঠীতে র এর এবং সপ্তমী তৎপুরুষে এ অ তে। এখানে ধরো সলিল সমাধি, সলিলে সমাধি, তুমি যদি শুধু লিখে রাখো তৎপুরুষ, তাহলে কিন্তু তুমি কিন্তু এখানে পূর্ণ নম্বর পাবে না, নম্বর পাবে হাফ। সলিলে সমাধি সপ্তমী তৎপুরুষ লিখতে হবে। তাহলে আমরা এই দ্বিতীয় থেকে সপ্তমী তৎপুরুষ সমাস আলোচনা করেছি। এরপরে তিনটি সমাস রয়ে গিয়েছে এই তৎপুরুষ সমাসের মধ্যে, সেটা হচ্ছে অলুক তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, আর একটা হচ্ছে নং তৎপুরুষ। অলুক তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, নং তৎপুরুষ, এই যে তিনটে তৎপুরুষ সমাস, এটি কিন্তু ওই সমাসের সঙ্গে আলোচনায় মিলবে না। অর্থাৎ ওইটা মানে কি? দ্বিতীয় থেকে সপ্তমী। ওখানে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে ব্যাস বাক্যের বিভক্তি সমস্ত পদে লোপ পেলে এবং পরপদের অর্থ প্রাধান্য বজায় থাকলে তাকে বলে তৎপুরুষ সমাস। এগুলো তো মূলত অপ্রধান সমাস, এদের প্রত্যেকটা আলাদা আলাদা। এটা দেখো অলুক তৎপুরুষ। এখন এটা একটা একটা করে আমি আলোচনা করি। অলুক, অলুক দ্বন্দ্ব আমরা করেছিলাম। অলুক মানেই হচ্ছে বিভক্তিটা লোপ পাবে না। কোন বিভক্তি লোপ পাবে না? শব্দ বিভক্তি। যেমন লক্ষ্য করো, ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজার সমস্ত পদ, এখানে কিন্তু দেখো বিভক্তি রয়ে গিয়েছে। তাহলে আমি এটির ব্যাস বাক্য লিখবো এরকম, ঘিয়ে ভাজা। এটা লিখে অলুক তৎপুরুষ লিখে দেবো, কিন্তু এটা না একটা ব্যাস বাক্য হয়, ঘি দ্বারা ভাজা। এটা কিন্তু সিদ্ধ, কারেক্ট। কিন্তু সেখানে তোমার সমাসের নাম লিখতে হবে অলুক তৃতীয়া তৎপুরুষ। এদের কঠিনে যাওয়া দরকার নাই, ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা তোমার লিখে দিলাম। যেমন সোনার বাংলা, এখানে ব্যাস বাক্য সেম হচ্ছে সোনার বাংলা। মনের মানুষ, আমি সমাসের প্রথম দিনের আলোচনায় সমাসের যে শব্দগুলো আমরা ব্যবহার করি সমস্ত পদ, সেখানে কিন্তু তিনটা বিষয় দেখিয়েছিলাম। একটা হচ্ছে নিরেট ভাবে, যেমন এখানে ঘিয়ে ভাজা নিরেট ভাবে বসেছে। আর একটা হাইফেন যোগে দেখিয়েছিলাম। আর একটা বলেছিলাম অসংলগ্ন, মানে এটা আলাদা, সমস্ত পদটা আলাদা।
বসে, যেমন ঘোড়ার ডিম। লক্ষ্য করেছো? তাহলে ঘোড়ার ডিম এটা কিন্তু সমস্ত পদও আলাদা হয়, ব্যাস বাক্য আলাদা হয়, তবে এটাকে কিন্তু সমস্ত পদ ধরতে হবে। বিভক্তি লোপ পাবে না, অর্থাৎ এই যে শোনার এখানে বিভক্তিটা এখানে রয়ে গিয়েছে। বিভক্তিটা যদি রয়ে যায় অর্থাৎ লোপ না পায় তাকে বলে অলুক তৎপুরুষ সমাস। তাহলে অলুক তৎপুরুষে কিন্তু অলুক কথাটা তোমাকে লিখতে হবে, অলুক কথাটা না লিখলে হবে না, অলুক তৎপুরুষ। তাহলে অলুক তৎপুরুষ সমাস, তাই তো? এবার আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট সমাস, যেটা হচ্ছে উপপদ তৎপুরুষ। ভালো করে লক্ষ্য করো, উপপদ তৎপুরুষ সমাসের মধ্যে এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব বেশি আসে। উপপদ তৎপুরুষ মানে কি? এখানে একটা থাকবে উপপদ আর একটা থাকবে কৃদন্ত পদ, অর্থাৎ উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হলে তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যেমন উদাহরণ লিখি, পকেট মার, পকেট মারে যে, লক্ষ্য করো পকেট মার, পকেট মারে, যেখানে পকেটটা হচ্ছে উপপদ, মার হচ্ছে কৃদন্ত পদ। আরো সহজভাবে একটা উদাহরণ তোমাদের দেখাই আমি, ছেলে ধরা। এটাতে ভালো করে একটু লক্ষ্য করো তো, ছেলে ধরা। তাহলে এখানে ছেলেটা হচ্ছে এটা কি উপপদ, ধরাটা কি কৃদন্ত পদ। তাহলে সাধারণত পূর্ব পদটি থাকে উপপদ, পরপদটি থাকে কৃদন্ত পদ। কৃদন্ত পদ কি? কৃত প্রত্যয় সাধিত পদ, অর্থাৎ ধাতুর সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়ে যে পদটি গঠিত হয় তাকে বলে কৃদন্ত পদ। কৃদন্ত পদের সঙ্গে উপপদের সমাস হলেই সেটাকে আমরা বলবো উপপদ তৎপুরুষ সমাস। দেখো তাহলে এখানে ধরা কৃদন্ত ধাতুর সাথে, তাহলে কি ধর কি হলো, লক্ষ্য করো, এর সঙ্গে আ প্রত্যয় যুক্ত করে কি হয়েছে ধরা। ধর ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত করে ধরা, অর্থাৎ আ হচ্ছে কৃত প্রত্যয়। তোমাদের তো প্রত্যয় নেই আলোচনায়, 9-10 শিখেছো। ধর ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে ধরা হয়েছে, তাহলে এখানে ধরাটা হচ্ছে কৃদন্ত পদ আর ছেলেটা হচ্ছে উপপদ। সাধারণত উপপদ তৎপুরুষ সমাসে পূর্ব পদটি থাকবে উপপদ এবং পরের পদটি থাকবে কৃদন্ত পদ। তাহলে আমি উপপদ তোমাদেরকে বললাম, উপপদটা কি? ধাতুর সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়ে যে পদটি গঠিত হয় তাকে বলে উপপদ। এই যেমন ধাতুর সঙ্গে কৃত প্রত্যয়। আর উপপদ মানে তাকে বলে কৃদন্ত পদ, সরি। আর ছেলে এখানে উপপদ। উপপদ কি? তুমি কি এটাই বলবে যে কৃদন্ত পদে আগের পদটা উপপদ? এটা এই ক্ষেত্রে হবে, কিন্তু এটা তো সংজ্ঞা না। উপপদ হচ্ছে যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয় তাকে বলে উপপদ। যে পদ, এখানে পদটা হচ্ছে তার পরবর্তী ক্রিয়ামূল মানে ধাতু, ধর, এর সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়েছে আ, অর্থাৎ যে পদের পরবর্তী ক্রিয়ামূল, অর্থাৎ এই ছেলে এর পরের ক্রিয়ামূল ধর, এর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়েছে। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয় মানে কৃত প্রত্যয় যুক্ত হয় তাকে বলে উপপদ। তাহলে আমরা খেয়াল করব উপপদ তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হবে, সেক্ষেত্রে পূর্বপদটি থাকবে উপপদ, পরপদটি থাকবে কৃদন্ত পদ। আর একটা কথা সহজভাবে তোমরা মনে রাখবা, যে তোমরা শিখেছো না এক কথায় প্রকাশ, এই অনেকেই একই রকমের ব্যাস বাক্যটা। সত্য কথা বলে যে সত্যবাদী, তাই না? শ্মশানে চারণ করে যে চরে যে শ্মশানচারী, আকাশে উড়ে যে খেচর, মানে আকাশে উড়ে যে খেচর, লক্ষ্য করেছো? এই যে তারপরে তোমার ধরি আমরা যদি বলি পকেট মার, পকেট মারে যে, পকেট মার কিন্তু পকেট মারা মানে পিটানো না, পকেট কাটা, টাকা চুরি করা। এগুলো ক্ষেত্রে ছেলে ধরা, ছেলে ধরে যে, ছেলে ধরা, প্রত্যেকটার সঙ্গে দেখবে যে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয়েছে, অর্থাৎ এখানে প্রত্যেকটি সমাসের পূর্বপদটি হবে উপপদ, পরের পদটি হবে কৃদন্ত পদ। আশা করি তোমরা উপপদ তৎপুরুষ সমাসটি বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব নং তৎপুরুষ। এটা একটা উচ্চারণটা তোমরা খেয়াল করবে, এই নয়ং, এটা সংস্কৃত উচ্চারণ হচ্ছে এরকমের।
সংস্কৃত শব্দ উচ্চারণ নং। আমরা সাধারণত এখানে নং ন অন্তস্থ অ হসন্ত দিয়ে আমরা উচ্চারণ করি, নং তৎপুরুষ। বহুব্রীতে এটি আছে, তবে দুটোর মধ্যে পার্থক্য করার জন্য আমরা সাধারণত নং তৎপুরুষ বলি, নয়ার্থক বহুব্রী বলি। কিন্তু বহুব্রীর ক্ষেত্রে তুমি যদি নং বহুব্রী বলো, নয়ং বহুব্রী বলো, সেটাও কারেক্ট। সাধারণত এটা প্রচলিত উচ্চারণ হচ্ছে নং তৎপুরুষ। নং তৎপুরুষটা কি? পূর্ব পদে না সূচক। নং মানে কি? না। সাধারণত অ, অন, অনা, আ, বে, বি এই না বোধক শব্দগুলো সাধারণত পূর্ব পদে থাকবে। যেমন কাউকে বললাম তুমি একটা অমানুষ, মানে ন বা ব্র্যাকেটে আমি দিলাম নয় মানুষ, যে মানুষ না সেই তো অমানুষ, তাই না? অমানুষ, ন মানুষ, তুমি নয় মানুষও দিতে পারো। আধোয়া, নয় ধোয়া। অনাবৃষ্টি, লক্ষ্য করেছ? নেই বৃষ্টি। সাধারণত ব্যাস বাক্যে আমরা লিখি হচ্ছে ন, নেই, নয়, এগুলো লিখি সাধারণত। যেমন আমি যদি বলি বিদেশ, দেখো বিদেশ, কি? নয় দেশ, নয় দেশ বিদেশ। লক্ষ্য করেছ? আ দিয়ে একটা বলি আধোয়া, ধরো নয় ধোয়া, ধরো আধোয়া চাল। নয় ধোয়া, এখানে চন্দ্রবিন্দু নাই, ধোয়া দিলে কিন্তু ওই আগুনের ধোয়া হয়ে যাবে। তাহলে কি হলো? পূর্ব পদে নয়ার্থক অব্যয়গুলো বসবে, অর্থাৎ সাধারণত তোমার অ, অন, অনা, আ, বি, বে এইগুলো বসে। যেমন তার দরখাস্ত না মঞ্জুর হয়েছে, নয় মঞ্জুর, না মঞ্জুর, নাও কিন্তু এখানে না বোধক অব্যয়। তার দরখাস্ত কি হয়েছে বলো? না মঞ্জুর হয়েছে, নয় মঞ্জুর। এই নং তৎপুরুষটা ভালো করে বুঝতে হবে, এটার সঙ্গে কিন্তু বহুব্রীর পার্থক্য আছে। আমরা যখন বহুব্রী আলোচনা করব তখন এই বিষয়টি সেইভাবে আমরা আলোচনা করব। তাহলে নং তৎপুরুষ অর্থাৎ পূর্ব পদে না সূচক অব্যয় বসবে, কিন্তু এখানে পরপদের অর্থ প্রাধান্য হবে। পরপদে অর্থ প্রাধান্য এই বিষয়টা আসবে। তাহলে অমানুষ, বিদেশ, আধুয়া। যেমন অনধিক, নয় অধিক, লক্ষ্য অন আছে, অনা